স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিরিজ জয়ের মহারণে বাংলাদেশের সামনে টিকতেই পারল না আয়ারল্যান্ড। 1-1 সিরিজের সমতা নিয়ে চট্টগ্রামের মাঠে নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে আইরিশরা অল আউট হয় 117 রানে। জবাবে টাইগার ব্যাটাররা সেই রান টপকে গেছে 38 বল আর 8 উইকেট হাতে রেখেই। সেই সুবাদে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের শেষ দ্বিপাক্ষিক টি-20 সিরিজটা টাইগাররা জিতল 2-1 ব্যবধানে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের মাথায় চার জাত ওপেনার তানজিদ তামিমের সাথে সাইফ হাসান, এরপর একে একে পারভেজ ইমন আর ক্যাপ্টেন লিটন দাসও তো ওই একই ক্যাটাগরির ব্যাটার। দুই পেয়ার ওপেনারের মধ্যে অবশ্য ক্লিক করেছে দ্বিতীয়টাই বেশি। ইমন তামিম মিলেই সিরিজ জয় নিশ্চিত করেছেন বাংলাদেশের। তবে তার আগে টাইগারদের ক্যারিশমেটিক বোলিং পারফরমেন্সের কথা না বললে তো অন্যায় হবে। সিরিজের আগের দুই ম্যাচ সাক্ষী, এবার সাগরিকার উইকেট যেন পাটা তক্তা। লড়াইয়ে সমতা ছিল বলেই পল স্টার্লিংদের সামনে অপশন দুটি, মারো নয়তো মরো। সেটা ভালোই জানা ছিল আইরিশদের প্রথম থেকেই, তাই অ্যাটাকিং মুড অ্যাক্টিভেটেড আয়ারল্যান্ড শিবিরে। বরাবরের মতোই ওদের শুরুটাও হয়েছিল ভালোই। স্টার্লিং টিম ট্র্যাক্টরের ওপেনিং জোটে এলো 24 বলে 38 রান। 4 নম্বর ওভারে শেষ বলে টিম ট্র্যাক্টরের উইকেট তুলে নিলেন শরীফুল ইসলাম। 10 বলে 17 রানের ছোটখাটো ঝড় তুলে ফিরে যান টিম। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে গেছেন তার ভাই হ্যারি ট্র্যাক্টরও। ব্যক্তিগত 5 রানে ওকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্য পাশে ক্যাপ্টেন স্টার্লিং অবশ্য রানের গতি কমতে দেননি একদম। প্রথম 6 ওভারে তাই আইরিশরা স্কোরবোর্ডে 2 উইকেটে তোলে 51 রান। সিরিজের শেষ ম্যাচটা হাই স্কোরিং হওয়ার আভাস। সার্কেলের বাইরে ফিল্ডার পাঠানোর পর শেখ মেহেদী এসে ফের আঘাত হানেন আইরিশ দুর্গে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে 1 রানে ফিরে যান লোরকেন টাকার। ওপাশে 27 বলে 38 রানের টর্নেডো ইনিংস খেলে এবার আউট হন স্টার্লিং। 5 বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারির মার তার ব্যাটে। মোস্তাফিজের বলে 2টি আর শরীফুলের বলে 1বার। সব মিলিয়ে টানা 3 ক্যাচ দারুণ দক্ষতায় ধরেন লং অনের ফিল্ডার তানজিদ তামিম। জর্জ ডকরেলের 23 বলে 19 রানের পর আর কেউ করতে পারেননি বলার মতো কিছু। টাইগারদের হয়ে দাফিজ আর রিশাদ শিকার করেছেন 3টি করে উইকেট, শরীফুলের শিকার 2টি। তবে কাটার মাস্টারের জন্য দিনটা বিশেষ হয়ে গেছে, কারণ নিজের 158 নম্বর উইকেটটা নিয়ে টি-20 ইন্টারন্যাশনালে তিনি উঠে এসেছেন 3 নম্বর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। ওপরে আছেন কেবল রশিদ খান আর টিম সাউদি। ইনিংসের শেষ ওভারে অল আউট আয়ারল্যান্ড, ওদের সংগ্রহ দাঁড়ায় 117। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ছিল টাইগারদের। 14 বলে 19 রান করে ফেরেন সাইফ। তামিমের সাথে তার 24 বলে 38 রানের ওপেনিং জোটের পথে হাঁকিয়েছেন জোড়া বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি। দিনের মোমেন্টামটা ব্যাট হাতে ক্যারি করতে পারেননি কেবল ক্যাপ্টেন লিটন। ব্যক্তিগত 7 রানে ফিরেছেন ট্র্যাক্টরের বলে। বাকিটা পথ আয়ারল্যান্ডকে আর পাত্তাই দেয়নি বাংলাদেশ। তানজিদ তামিমের সাথে ইমনের 50 বলে 73 রানের উইনিং পার্টনারশিপ, সেই সাথে তামিমের 11 নম্বর টি-20 50। বাংলাদেশের জয় 8 উইকেটে। পারভেজ হোসেন ইমন 3 ছক্কা আর 1 চারে 26 বলে 33 রান করে শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। আর বাংলাদেশের হাতে শেষ পর্যন্ত ছিল 38টা বল। এই জয়ের সুবাদে সিরিজটাও গেল 2-1 ব্যবধানে স্বাগতিকদের ঘরে। টি-20 বিশ্বকাপের আগে শেষ বাইল্যাটারাল সিরিজটা ভালোই হলো টাইগারদের। খালিদ জামিল, একাত্তর। দেশে বিদেশে একের পর এক সিরিজ জেতা বাংলাদেশ কি বিশ্বকাপটাও রাঙাবে? আইরিশদের হারিয়ে কাপ্তান লিটন বলছেন আসন্ন বিশ্বকাপের স্বপ্ন সবারই বড়, দলের সবার কাছে সেরাটা চান লিটন। বিশেষ করে তামিম, রিশাদ আর ফিজকে নিয়ে তার অনেক প্রত্যাশা। ক্যাপ্টেন্সির নিজের ব্যাটিং সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন লিটন। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। লিটন দাস বাংলার ক্যাপ্টেন, ফ্যান্টাস্টিক। তার অধীনে দুর্দান্তভাবে ছুটছে টি-20 দলটা। লিটন, অল দ্য বেস্ট ফর আপকামিং ওয়ার্ল্ড কাপ। টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এখন একটা জিনিস যে সামনে বিপিএল, সব প্লেয়ারই যে যার ফ্র্যাঞ্চাইজিতে খেলবে। আই হোপ যে তারা সবাই পারফর্ম করবে এবং সুস্থ থাকে এবং ন্যাশনাল টিমে ব্যাক করবে। পুরো ক্যারিয়ারে 16টা 50, ক্যাপ্টেন্সি পাওয়ার পর 5টা 50, এবং যেই 5টা ম্যাচে 50 হাঁকিয়েছেন 5টা ম্যাচই বাংলাদেশ জিতেছে। অর্থাৎ লিটন মানে ম্যাচ জেতানো ইনিংস খেলে। অ্যাজ এ ব্যাটসম্যানের কাজই তো ম্যাচ জেতানো ইনিংস খেলা। আমি আসলে খুব একটা ফলো করি না রেকর্ডে, বাট হলে খারাপ হয় না, ভালো হবে। ইমপ্যাক্ট কতখানি হচ্ছে এটা দেখার বিষয়। আপনি যদি দেখেন তামিম খুব ভালো ক্রিকেট খেলতেছে রিসেন্ট, খুব একটা বেশি ম্যাচ খেলেনি, বাট ওরও কিন্তু 50 অনেক দূর আগায় গেছে। তো আমি চাবো যে ও যেন আরও এই জিনিসটা ছাড়ায় যায় এবং
অ্যাজ এ ওপেনার যখন ও কন্টিনিউ বেসিসে রান করবে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য লাইফটা ইজি হয়ে যাবে। লিটন দাসকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক না বলে উপায় আছে? সাফল্য এনে দেয় মাশরাফি, সাকিব, রিয়াদ, শান্তরা পিছিয়ে ইতোমধ্যেই এলকেডির নেতৃত্বে 5টা টি-20 সিরিজ দখলে নিয়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ট্রফি জিতে সেই কাপটা সবার আগে তরুণ অঙ্কনের হাতে দিয়ে অনেকে দিলও জিতে নিয়েছেন। বছর জুড়ে ক্যাপ্টেন্সি কতটা এনজয় করলেন? অঙ্কনই নতুন এসেছে, এর সাথে তো সব প্লেয়ারই অলমোস্ট খেলা, সো সে ডিজার্ভ করে এটা। জবে থেকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, আমি সবাইকে যারা নতুন টিমে আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এক বছরের সাম আপ করবো আমার মনে হয় ভালো। ওভারঅল সব প্লেয়ারই আমার আন্ডারে অনেক দিন ধরে খেলতেছে, একটা বছর ধরে এই ম্যাক্সিমাম প্লেয়ারই খেলতে, কিছু প্লেয়ার হয়তো বা বাইরে আছে। আমার মনে হয় ওভারঅল ভালো। 3 ফরম্যাটের মধ্যে 2025-এ ছোট ভার্সনের ক্রিকেটেই সবচেয়ে সফল বাংলাদেশ। ধারাবাহিকতা কি থাকবে নতুন বছরেও? বিপিএল এর পর বিশ্বকাপ, লিটন কি স্বপ্নবাজ? ওয়ার্ল্ড কাপের এক্সপেকটেশন তো সবারই হাই। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চাবো যে সবাই পারফরমেন্স করুক, ইনফ্যাক্ট আমিও যেন পারফরমেন্স করতে পারি। বাট ওই টাইমটাতে কতখানি সবাই আমরা একত্রিত হয়ে খেলতে পারতেছি, সবার সময়টা ভালো যাচ্ছে কিনা, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এবং সবাই জানে যে তাদের রোল কী, যেহেতু অনেকদিন ধরে এই ফর্মেটেই খেলতেছে এবং সামনে অলমোস্ট যারা ফাইনাল খেলবে তারা মানে 12টা ম্যাচের মতন খেলবে। সো আমি 12টা ম্যাচ বাদ দিলাম, 10টা করে তো সবাই ম্যাচ খেলবে। সো এনাফ টাইম আছে এখনও। ওয়ার্ল্ড কাপের আগে একটা বিশাল, আপনি যতই প্র্যাকটিস করেন ম্যাচ কিন্তু একটা ম্যাচের মতনই। সো আমার মনে হয় তারা ওই প্রসেসেই যাবে এবং ওখান থেকেই ভালো কিছু নিয়ে আবার আসতে পারবে। লিটন, কলকাতাতে 3 ম্যাচ, ডে গেম 3টাই, আপনার বোলিং অ্যাটাক অনেকটাই ব্যালেন্স এবং অভিজ্ঞ বলা যায়। সেই জায়গাটাতে মুস্তাফিজ অসাধারণ ফর্মে আছে, রেগুলার আইপিএল খেলে, কলকাতা বা ইন্ডিয়ান কন্ডিশন সম্পর্কে দুর্দান্ত ধারণা আছে। রিশাদ হোসেন তো মনে হচ্ছে যে দ্রুত 100 উইকেটও নিয়ে নেবেন, এইভাবেই ফর্মে আছে। দেখেন দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে এই সেম বোলিংটাই করে। লিটনের প্রত্যাশা বিপিএলে ইনজুরি মুক্ত থেকে ফর্ম বজায় রেখে বিশ্বকাপটাও রাঙাবে টি-20 ক্রিকেটাররা। সাইফুর রূপক, 71, চট্টগ্রাম। ক্যাচ ধরার রেকর্ড গড়ে নিজেই অবাক তানজিদ তামিম। টিম ম্যানেজার নাফিস ইকবালের চ্যালেঞ্জ জিততে পেরেও বড্ড খুশি ছোট তামিম। ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য বিপিএলে এবং বিশ্বকাপেও। সাইফুল রূপকের রিপোর্ট। Tamim Iqbal is a legendary player. At the same time, Tanzid Tamim is on the process to be a legendary player. আইডল তামিমের পথেই ছোট তামিম। 22 গজে বড় শট খেলায় ঝানু। 45 টি-20-তে 50 হাঁকিয়েছেন 11 বার। মঙ্গলবার বল তালুবন্দি করেও গড়লেন নয়া রেকর্ড। ব্যাটে কি ফিল্ডিংয়ে আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচে ছিলেন দুরন্ত দুর্বার। 50টা স্পেশাল না 5টা ক্যাচ ধরা স্পেশাল? আসলে প্রথমে বলবো যে 5টা ক্যাচ স্পেশাল, কারণ সবাই অনেক এনজয় করছে জিনিসটা। আমার কাছেও ইন্টারেস্টিং লাগছে যে 5টা ক্যাচ এক ম্যাচে আসলে অবিশ্বাসও লাগছে আমার কাছে। উপরে যখন ড্রেসিং রুমে আমরা গেলাম ফিল্ডিং শেষে, তখন আর কি সবাই এনজয় করছে জিনিসটা। তানজিদ তামিম অনেক ফ্ললেস ছক্কা হাঁকায়, মানে কিভাবে সম্ভব? মানে মনে হচ্ছে খুব ইজি ছক্কা মারা। আসলে আপনাদের কাছে ইজি মনে হইলে আমার কাছে একটু টাফ মনে হয় এরকম উইকেটে। তো চেষ্টা করি যে নিজের জোনের যেগুলো ওগুলা ওভার হিটিং করার। যখন সেলিব্রেশন করলেন, কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে, এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম, আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে। তো তারপরে নাফিস ভাই আমাকে বলছিল ঠিক আছে কালকে একটা 50 মেরে আমাকে তুমি রেডিকেট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডিকেট করছি। চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই মধুর লাগে যখন আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পারফর্ম করতে পারেন। আসলে যখন আর কি দিন শেষে সেটা সাকসেস হয় তখন আর কি ভালো লাগে। আমরা তো আপনার রোল সম্পর্কে মোটামুটি জানি, তারপরও এই যে ভেতরের গল্পগুলো জানা যায় ক্রিকেটারদের কাছ থেকে, আপনি একটা চ্যালেঞ্জ দেন, সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ক্রিকেটাররাও এই সেলিব্রেশন করে, এগুলো কতটুকু আনন্দ দেয় আসলে? না, এটা অনেক আনন্দ দেয়। আনফর্চুনেটলি প্রথম দিনও এই জায়গায় বসে তৈরি হৃদয়কে বলেছিলাম যে আজকে প্রেস কনফারেন্সে তোর যেতে হবে, উইচ মিনস সে যদি স্টার পারফর্মার হয় তো সে যাবে। সে গিয়েছে, বাট আনফর্চুনেট ম্যাচটা জিততে পারেনি। তো কালকেও তামিমের সাথে একটা ছোটোখাটো আলাপ হচ্ছিল রিগার্ডিং টিকিট। তো তখন ওকে আমি বলেছিলাম যে যদি কালকে তুই 50 মারিস এই টিকিটটা শো করবে। সো এরকম জিনিসগুলো চলতে থাকে। একটা টিম ইজ লাইক আ ফ্যামিলি, এবং ফ্যামিলির মধ্যে এরকম জোকস, এরকম আলোচনা চলতে থাকে, যেটা আমরা ওভার ইয়ার্স চেষ্টা করেছি টিমের একটা ভালো কালচার তৈরি করতে। তো ওইটারই একটা পার্ট এটা। পুরো বছর তো টি-20-তে বাংলাদেশের খারাপ সময় যায়নি, ভালো কয়েকটা সিরিজ হোম অ্যান্ড অ্যাওয়েতে এশিয়া কাপ অল্পের জন্য ফাইনাল খেলা যায়নি। আফগানিস্তানকে আমরা শারজাতে হোয়াইট ওয়াশ করেছি। বিপিএলের পরেই বিশ্বকাপের আগে আমাদের ন্যাশনাল টিমের কালারে সব খেলা শেষ। বাংলাদেশ দল
নিয়ে কতটুকু আশা দেখা যায় বা কতটুকু তৈরি তারা? না আলহামদুলিল্লাহ পজিটিভ অনেক কিছু আছে, পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কীভাবে আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে, যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি। ওয়ার্ল্ড কাপে কিংবা আইসিসি ইভেন্টে যেভাবে আমরা ফেল করছি, তো চেষ্টা থাকবে যেভাবে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে চাচ্ছি কিংবা চেষ্টা করছি, তো আশা থাকবে যে সেম ট্রাই যাতে আমি ওই ওয়ার্ল্ড কাপেও করতে পারি। সাইফুর রূপক, ৭১, চট্টগ্রাম। সব ধরনের লিগ বর্জন ইস্যুতে আগের অবস্থানই আছে ৪৫ ক্লাব। সংগঠকরা জানান বোর্ড চাইলেই খেলা হবে না, ক্লাবগুলো চাইলেই খেলা বা লিগ মাঠে গড়াবে। বাংলাদেশের ক্রিকেটে বর্তমান ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনা নিয়ে ক্লাব সংগঠকরা সোচ্চার। প্রতিবাদ জানান নারী ক্রিকেটার হয়রানির বিচারে অবহেলা আর বিপিএল ঘিরে নানা অনিয়ম নিয়ে। নাইয়ান মিন জসিমের রিপোর্ট। ও অনেক রকমের আসলে বিভিন্নভাবে আসলে একটু ডিমোরালাইজড হচ্ছে। আমাদের কাজ তার পাশে থাকা। ৪৫ ক্লাবের সব ধরনের লিগ বর্জন, বাংলাদেশের ক্রিকেট বর্তমান প্রেক্ষাপট আর বিসিবির অব্যবস্থাপনা নিয়ে ক্লাব সংগঠকদের প্রতিবাদ আর সংবাদ সম্মেলন। কিন্তু সবার একটাই প্রশ্ন, যাদের পাশে সাম্প্রতিক সময়ে তামিম ইকবালকে দেখা গেছে, বিসিবি নির্বাচনেও সবাই ছিলেন এক কাতারে। কিন্তু এবার লিগ বর্জনের ইস্যুতে সেই তামিম ইকবালকেই কেন দেখা যাচ্ছে না ক্লাব সংগঠকদের সঙ্গে? তামিম কিন্তু খেলোয়াড়, এখনো কিন্তু সে আপনার রিজাইন করেনি বা রিটায়ার্ড করেনি। ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে। আবার বাই দিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে, যেই কারণেই ওর একটা পার্সোনাল স্ট্যান্ডের কারণে ও খেলোয়াড়দের সাথে থাকতে চায়। আমাদের যেটা দাবি, যেই কারণে আমরা মাঠে নামছি না, ওই জায়গায় আমরা সেম পেজে আছি। কিন্তু তামিম চায় যে মাঠে খেলা হলে তামিম এখানে কোনো ভুল কিছু দেখছে না। তো আরেকটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা ভুল বলতে পারি না, আমরা সম্মান জানাই। লিগ বর্জনের পাশাপাশি ক্লাব সংগঠকদের প্রতিবাদ, বিসিবি সভাপতির মিথ্যাচার, নারী ক্রিকেটারদের উপর যৌন হয়রানির বিচারে বিসিবির অবহেলা, নির্বাচন থেকে সরে যেতে বাধ্য করা, সবশেষ বিপিএল এ ফিক্সিং ইস্যুতে ৯ ক্রিকেটারকে নিয়ে বিতর্কিত অবস্থান নিয়ে সাবেক পরিচালক ফাহিম সিনহা দাঁড়ালেন এনামুল বিজয়দের পাশে, এক হাত নিলেন বিতর্কিত বোর্ড পরিচালকদের। এটা একেবারে একটা ইললজিক্যাল ব্যাপার। আপনার বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে ইন্টিগ্রিটির একটা ডিপার্টমেন্ট আছে, ওইটার চেয়ারম্যান বলে দিলে একটা পার্টিকুলার লিগ খেলতে পারবে না। কি কারণে খেলতে পারবে না এটা স্পেসিফাই করাটা জরুরি। তো এটা যদি না করতে পারে, আমার মনে হয় এটা তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে। যদি লিগালি অ্যাকচুয়ালি কোনো প্রমাণ থাকে যে ওরা কোনো অন্যায় করেছে, তাহলে সব লিগ থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। ওইখান থেকে ওইটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। বাট উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে পরিচালক হয়ে আছে। অভিযুক্তদের যদি আমরা প্রমাণ পাওয়ার আগে শাস্তি দেই, তাহলে ওনাদেরও এই শাস্তি হওয়া উচিত বা সাসপেনশনে থাকা উচিত। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর জাতি। সিম্পল, আজকে কথা বাড়াবো না। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর এভরিবডি। সাধারণত আমাদের এই সমাজে কিন্তু মেয়েরা খেলতে চায় না। এইটা ধামাচাপা দেওয়ার জন্য বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট, উনি কেন চেষ্টা করলেন, এটা আমাদের কাছে জাতির কাছে প্রশ্ন। এবং দেখেন, বোর্ডে যারা আছে তারাও কিন্তু এটার সাথে জড়িত। তাদের ব্যাপারগুলি কিন্তু বোর্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই। তারা যদি বিচার না করে, ভবিষ্যতে আমরা করবো ইনশাল্লাহ। বিসিবির নানা অনিয়ম নিয়ে প্রতিবাদের সভা লম্বা হবার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থার খবরে অনুষ্ঠান ছোট করে আনার সিদ্ধান্ত হয়। তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনাও করা হয়। নাহিয়ান বিন জসিম, ৭১। হোটেল ইস্যুতে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও বিপিএল এর দ্বাদশ আসর শুরু হচ্ছে সিলেট থেকেই। এরই মধ্যে বিসিবি প্রকাশ করেছে বিপিএল এর সূচি। ২৬ ডিসেম্বর প্রথম দিনে স্বাগতিক সিলেটে খেলবে রাজশাহী এবং সিলেট। দিনের অন্য ম্যাচে নোয়াখালীর প্রতিপক্ষ চট্টগ্রাম।
এবারের বিপিএল এ ভেন্যু বাড়ানোর চিন্তা থাকলেও শেষ পর্যন্ত 3 ভেন্যুতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। ঢাকার পরিবর্তে সিলেট থেকে বিপিএল শুরু হলেও প্রতিদিন থাকছে 2টো করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর 1টায় আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। শুধু শুক্রবার প্রথম ম্যাচ দুপুর 2টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 7টায়। 26 ডিসেম্বর শুরু হওয়া এবারের আসরের ফাইনাল হবে 23 জানুয়ারি। এবারের বিপিএল এ এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল সব ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। ঘরের মাঠে জোড়া হারের তিক্ত স্বাদ নিল বাংলাদেশ। আজারবাইজানের বিপক্ষে ম্যাচ হেরে শেষ করলো ট্রাই নেশন সিরিজ। এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে সামর্থ্যের পরীক্ষায় এবারও ফেল করলো টাইগ্রেস। পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স তত্ত্ব কাজে আসেনি। আবু নাইমের ম্যাচ রিপোর্ট। গোলের জবাবে গোল। 19 মিনিটে আজারবাইজানের স্কোরের পর মারিয়া মান্ডার জবাব। ডিরেক্ট শটে বল জড়ালেন প্রতিপক্ষের জালে। ঘরের মাঠ বলে কথা, র্যাঙ্কিংয়ে যতই এগিয়ে থাক ছেড়ে কথা হবে না। শক্তিমত্তা এগিয়ে আজারবাইজান, কিন্তু মাঠটা বাংলাদেশের। হোম ক্রাউডে নিজেদের সেরা ফুটবল খেলার পণ করেই নেমেছে পিটার বাটলারের শিষ্যরা। শুরুর দিকে সফরকারীদের সহজাত খেলাটা খেলতে দেয়নি আফিদারা। মাঝ মাঠ থেকে ডিবক্স পুরোটাই ছিল বাংলাদেশের দখলে। দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান বাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। হেডে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন মনিকা চাকমা। লক্ষ্যটা ঠিকঠাক রাখতে পারলে এগিয়ে থাকাও হতো, কিন্তু এই ম্যাচে ডিফেন্সটা কড়াকড়ি ছিল আজারবাইজানের। বাংলাদেশের বেশ কটা অ্যাটাক রুখেও দিয়েছে জেফারজাদার দল। শেষে সফরকারীরা সানিয়েছে কঠিন আক্রমণ, আর তাতেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশের ডিফেন্স লাইন। ম্যাচের বয়স যখন 84 মিনিট, তখনই গোল করে সমতার ডেডলক ভাঙল আজারবাইজান। কিন্তু নিজেদের নামের পাশে 2-1 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ল ওরা। বাংলাদেশ দলের বিপক্ষে ওরা খেলেছে মাইন্ড গেম। কিছুটা ধীরস্থির ফুটবল খেলে এনার্জিটা জমিয়ে রেখেছিল শেষ সময়ের জন্য। বাংলাদেশ দল যখন খানিকটা ঝিমিয়ে পড়েছিল, তখনই স্পটলাইটে মানিয়া ইশরাত জয়সূচক গোল করে স্বস্তি ফেরান ডাগ আউটে। প্রথম গোলের জবাবটা দ্রুত দিতে পারলেও দ্বিতীয় গোলের জবাবটা এদিন দিতে পারেনি ঋতুপর্ণা চাকমারা। প্রতিপক্ষের কাছে শেষ সময়ের গোলে হারল ম্যাচটা। মালয়েশিয়ার বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল। অ্যাটাকিংয়ে এদিন দুর্বলতাও ছিল স্পষ্ট। পিটারের হাইল্যান্ড ডিফেন্সটাও কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। পরপর 2 ম্যাচে একই স্ট্র্যাটেজিতে খেলে ব্যর্থ তার দল। ট্রাই নেশন সিরিজটা বাংলাদেশের জন্য ছিল এশিয়ান কাপের প্রস্তুতির জন্য দারুণ এক সুযোগ। ঘরের মাঠে প্রথম কোনো ইউরোপিয়ান দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ, তবে সেই আসরের শেষটা হলো হার কষ্টে। আবু নাইম, 71। এ ছিল এই মুহূর্তে খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।